নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারো শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আরজি করের ঘটনায় বিচারের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। চলছে কর্মবিরতি। আজ বিকেল 3টায় একটি গণকনভেনশন হওয়ারও কথা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত কিন্তু এই যে আরজি কর কাণ্ড, তার প্রতিবাদে এখনো পর্যন্ত আন্দোলনকারী চিকিৎসকরা তারা একদিকে যেমন কর্মবিরতি চালিয়েই যাচ্ছেন, আমরা দেখেছি, তার পাশাপাশি তারা কিন্তু মিছিল করে প্রতিবাদও জানিয়েছেন এই ঘটনায়। একদিকে তারা যেমন দাবি জানাচ্ছেন যে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা আনছেন, তারা আরো অভিযোগ এনেছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও। একই সঙ্গে তারা কিন্তু সিবিআই এর এই তদন্তেও সন্তুষ্ট নয় এবং আরজি করের ঘটনায় বিচারের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। চলছে কর্মবিরতি এখনো পর্যন্ত। ঘটনার 15 দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত এই যে তদন্ত, তার সুরাহা সঠিক মতো হয়নি এবং এই যে কারণেই চলছে আন্দোলনকারী চিকিৎসকদের কর্মবিরতি। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি আরজি কর থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আমরা জানি যে আমরা দেখতে পাচ্ছি যে এই আরজি কর কাণ্ডের প্রতিবাদে কিন্তু এখনো পর্যন্ত আন্দোলনকারী চিকিৎসকরা তারা কিন্তু কোনোভাবেই সন্তুষ্ট নয় এবং শুধুমাত্র তাই নয়, তারা কিন্তু সঠিক তদন্তের দাবি জানাচ্ছেন। এই মুহূর্তে আজ কি বলছেন তারা? আজ তো তারা গণকনভেনশন জমা দেবেন বলেছেন, করবেন। দেখো, প্রায় ঘটনা 14 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত তদন্ত যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে এবং সিবিআইয়ের হাতে হস্তান্তর হয়েছে প্রায় 10 দিন হলো। এখনো পর্যন্ত এই কেসের কি অগ্রগতি তা তারা জানতে পারেনি। তারা যে বিচারের কথা বলছেন, জাস্টিসের কথা বলছেন, সেই মতোই তারা আন্দোলন এখনো পর্যন্ত জারি রেখেছেন। আমি এখানে জুনিয়র ডাক্তাররা বসে রয়েছেন যে এখনো পর্যন্ত আপনারা তো প্রায় 14 দিন হয়ে গেল, এখনো কোনো বিচার পেলেন না, কি করবেন? বিচার পাইনি। এখন আমাদের সিজ ওয়ার্ক এরকম চালিয়ে যেতে হবে, প্রোটেস্ট যেমনভাবে চালাচ্ছে, না হলে এরকমভাবে প্রেশার যদি আমরা না দিই তাহলে আর কোনো হবে না। প্রেশারের জন্যই এতটুকু যতটুকু হয়েছে, ঠিক আছে। তো আমরা এখনও সিজ ওয়ার্কটা কন্টিনিউ করছি, কিন্তু প্যারালালি আমাদের ইমার্জেন্সি চলছে। ওপিডিতে কি যারা যারা বড় বড় প্রফেসর রয়েছে তারা দেখছে, পেশেন্ট দেখছে, তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আমরা সিবিআইয়ের কাছ থেকে যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট দেওয়ার জন্য আবেদন জানিয়েছি। এবার দেখা যাক কতদিনে কি হয়। দেখুন, এখন এরা বসে রয়েছেন, এদের যেটা দাবি যে এখনো পর্যন্ত প্রায় 10 দিন হয়ে গেছে, কোনো সুরাহা হয়নি। আপনারা তো সিবিআই এনকোয়ারির দাবি করেছিলেন, আপনারা তো বিচারের কথা বলেছিলেন, আপনাদের তো অন্য কোনো দাবি ছিল না। যে সিবিআইয়ের কথা বলছিলেন, সেই সিবিআই দায়িত্ব পেয়েছে, প্রায় 10 দিন হয়ে গেল। কোনো আপনারা কি অগ্রগতি দেখতে পেলেন কেসের? এখনো পর্যন্ত সিবিআই সাথে কালকে আমরা মিট করেছিলাম, তারা আমাদেরকে কিছুই বলতে চায়নি। তারা সবটাই সুপ্রিম কোর্টে বলবে এইটাই বলছেন, যাই প্রশ্ন করি না কেন তারা বলছে সুপ্রিম কোর্টে জানাবে। তদন্তের অগ্রগতি কি তারা বলছে তত সম্ভব করছি, কিন্তু আমরা তো কাজ ছেড়ে দীর্ঘদিন থাকতে পারি না। তাহলে আমরা তো একটা পজিটিভ কিছু চাই। কলকাতা পুলিশের কাছ থেকে, রাজ্য পুলিশের কাছ থেকে পজিটিভ কিছু পাই নাই বলে তো আমরা হায়ার জুডিশিয়াল এনকোয়ারি দাবি করেছিলাম, তারপরে সিবিআই এর কাছে গেছে। কিন্তু এখনো কিন্তু আমরা সেরকম পজিটিভ যে একটা দিশা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে যাওয়ার পর আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম সুপ্রিম কোর্টেও কিন্তু আমরা যে এই তদন্ত নিয়ে খুব বেশি আলোচনা আমরা খুব পেলাম না। আমরা দেখলাম সেখানে বাকি সব নিয়ে আলোচনা হচ্ছে, সেফটি সিকিউরিটি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু তদন্তের অগ্রগতি নিয়ে কিন্তু আলোচনাটা কম হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। তাহলে আমাদের তো মেইন জায়গাটা ছিল জাস্টিস, মেইন জায়গাটা ডিমান্ড, আমাদের মেইন জায়গাটা কোনো সিআইএসএফ ছিল না, মেইন জায়গা কোনো সেফটি সিকিউরিটি ছিল না, মেইন জায়গাটা ছিল জাস্টিস, তার সাথে জড়িয়ে আছে সেফটি সিকিউরিটির সমস্ত পার্ট। সেই জায়গাটা থেকে আমরা কিছুটা আশাহত হয়েছি বলে মনে হচ্ছে আমাদের। ফলে আমরা যে চিকিৎসকরা, আমরা এখনো সেই জন্যই বলছি যে আমাদের মেইন 1 নাম্বার দাবি, প্রথম দাবি এবং এখনো জাস্টিস, সেই জায়গা থেকে অনেকটা দূরে আছি বলে এখনো আমাদের মনে হচ্ছে। আপনারা বিচার চাইছেন, বিচার পাচ্ছেন না, কিন্তু দেখা যাচ্ছে এমার্জেন্সিতে রুগী আসছে। আপনারা যেহেতু কর্মবিরতি করছেন, চিকিৎসার কিছুমাত্র অন্তত প্রভাব তার পড়ছে, চিকিৎসা পাচ্ছেন না, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। আপনারা যে দাবি করছেন সেই দাবিও পূরণ হচ্ছে না, কিন্তু মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। সেইটাকে কিভাবে মোকাবিলা আপনারা করবেন? একদম আপনি যেটা বলছেন সেই পয়েন্টটা প্রথমে যেটা বলতে চাই যে আজকে আমাদের কলেজগুলোতে সিনিয়র রেসিডেন্ট আপ টু সিনিয়র রেসিডেন্ট, সিনিয়র চিকিৎসক এবং সিনিয়র রেসিডেন্ট এসআররা তারা কিন্তু একটা লেভেলে পরিষেবা দিয়ে যাচ্ছে। এখনো যদি আপনি যান, প্রতিদিন মেডিসিন আউটডোরে 100-150টার মতো করে পেশেন্ট কিন্তু এখন আসছে, মানে কেউ ফিরে যাচ্ছে না, এটা আমরা বলতে পারি। হ্যাঁ, এবার
কিছু জায়গায় সার্ভিস, অনেক জায়গায় রেসিডেন্টদের উপর ডিপেন্ডেন্ট। সেরকম জায়গাগুলোতে আমাদের কি করা যায় এই মতো পরিস্থিতিতে, কোই সলিউশন বের করা যায়, সেটা নিয়ে আমাদের কথাবার্তা কাল থেকে আমরা চালিয়ে যাচ্ছি যে একটা সলিউশনের দিকে আমরা যেতে পারবো, যাতে আমাদের মানে আন্দোলনটাও যাতে আমাদের জালি রাখে, আবার যেন মানুষের মধ্যে কোনো ক্ষোভ তৈরি না হয়, সেই ভাবনা চিন্তাও কিন্তু আমরা করছি। হ্যাঁ, কিন্তু যেইটা আমরা বারবার বলতে চাইছি যে জাস্টিস, এইটা আমাদের পুলিশ বিভাগ বলুন, সিবিআই বলুন, বিচার বিভাগ বলুন, সবার কাছে আবেদন। আপনারা এই জায়গাটা একটু ভেবে দেখুন যে আমরা আজকে 15 দিন ধরে আন্দোলন করছি, তাহলে আন্দোলনের ফলটা কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, তাই তদন্তের গতি প্রকৃতির দিকে নজর, আবার পেশেন্ট পরিষেবার যে পার্টটা বলছেন সেই দিকেও আমাদের নজর রয়েছে, যে কি করে যে পেশেন্ট পরিষেবা যদি কোনো একটা পার্টে, যেই জায়গাগুলোতে খুব আমাদের উপর ডিপেন্ডেন্ট, সেই জায়গাগুলোতে কোনো কিছু করা যায় কিনা সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। কারণ আপনারা জানেন যে এই আন্দোলন যদি শেষ হয়ে যায়, মঞ্চ যদি উঠে যায়, তাহলে কিন্তু আমাদের এই যে প্রেশার, যে বিভিন্ন বিচার বিভাগের উপর, সেই প্রেশারটাও উঠে যাবে। তাই সবটা ব্যালেন্স করে ভাবনা চিন্তা আমাদের চলছে। আর একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এত সংখ্যক জুনিয়র ডাক্তার যাদের দ্বারাই এই মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা চলে, তারা যদি কাজে যোগ না দেয়, শুধুমাত্র সিনিয়র রেসিডেন্ট দ্বারা এত বড় পরিষেবা কি চালু রাখা সম্ভব? ওই জন্য আমি বলছি যে কিছু জায়গায়, মানে প্রথম কথা হচ্ছে যে গভর্নমেন্টের যে ইনফ্রাস্ট্রাকচারের ল্যাবস, যেখানে একটা ইমার্জেন্সি সিচুয়েশনে জুনিয়র ডাক্তার দিয়েও সবটা মানে একটা চালানো যায়, সেই জায়গাটা যদি না পারে, তাহলে এটা গভর্নমেন্টের পরিকাঠামোর ব্যর্থতা বলে আমরা মনে করি। আবার তার সাথে আমরা এটাও বলতে চাই যে মেডিকেল কলেজগুলোতে অবশ্যই কিছু জায়গা রয়েছে যেই জায়গাগুলোতে রেসিডেন্ট ডাক্তার ছাড়া চলে না, সেই জায়গাগুলো রয়েছে। তাহলে সেই জায়গাগুলোতে কি করা যায় সেটা নিয়ে আমরা দায়িত্বশীল এই প্রতিবাদী মঞ্চ, যারা আমরা মানুষের পরিষেবার কথাও ভাবি, আবার আন্দোলনও চালিয়ে যাই, বিচারের দাবি করছি, তারা আমরা এই ভাবনা চিন্তাটা করছি যে যেই জায়গাগুলো আমাদের অপরিহার্যতা রয়েছে, সেই জায়গাগুলোতে কি করে সলিউশনে আসা যায়, সেটা নিয়ে আমাদের কিন্তু কাল রাত থেকে আলোচনা শুরু হয়েছে, আজও আমাদের আলোচনা চলছে। হ্যাঁ, আমরা একটা সলিউশন বের করতে পারবো আশা করছি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যারা আন্দোলনকারী, যারা চিকিৎসকরা রয়েছেন, তারা যেমন একদিকে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন, কর্মবিরতিও কিন্তু অব্যাহত তারা রাখবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন, তার পাশাপাশি বিচারের দাবিও কিন্তু তারা করছেন। আপাতত ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আর.জি. কর থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আমরা জানি যে আগেই সন্দীপ ঘোষ অর্থাৎ আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের অনুমতি মিলেছে। 9 দিন দফায় দফায় আমরা দেখেছি সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করেছে সিবিআই আধিকারিকরা। পলিগ্রাফ টেস্টে সন্দীপ ঘোষের জবানবন্দি করে মিলিয়ে দেখা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। আপনাদের জানিয়ে রাখি, আগেই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের অনুমতি মিলেছে এবং আমরা দেখেছি দীর্ঘ 9 দিন ধরে দফায় দফায় সন্দীপ ঘোষকে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করেছে সিবিআই। আর এবার পলিগ্রাফ টেস্টে সন্দীপের বয়ান মেলানো হবে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আগেই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের অনুমতি মিলেছে। আমরা দেখেছি সন্দীপ ঘোষ অর্থাৎ আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক যে অভিযোগ সামনে এসেছে, ঠিক এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, আমরা দেখেছি যে দীর্ঘ 9 দিন ধরে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষকে। সেক্ষেত্রে এবার পলিগ্রাফ টেস্টের অনুমতি পেয়েছে সিবিআই। সেক্ষেত্রে এর পরবর্তীতে তদন্তের কি গতি প্রকৃতি, এখনো পর্যন্ত কি খবর জানা যাচ্ছে? দেখো, বলা যেতে প্রায় 100 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ হয়েছে সন্দীপ ঘোষকে। কেননা গত 8 দিন এবং আজকে 9 দিন ধরে যে জিজ্ঞাসাবাদ পর্ব সিবিআই আধিকারিকরা করছেন সিজিও কমপ্লেক্সে, সেখানে আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে যে জিজ্ঞাসাবাদ হয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকটি জিজ্ঞাসাবাদের সন্দীপ ঘোষ তার যে ভার্সন, তার যে বক্তব্য, সেটা কিন্তু একেবারে লিখিত যে বয়ান, সেই বয়ান কিন্তু রেকর্ড করছেন সিবিআই আধিকারিকরা। এখন সিবিআই আধিকারিকদের কাছে মূল জানার বিষয় যে বয়ান ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছে, সেই বয়ানগুলোর সঙ্গে মিলিয়ে দেখা যে পলিগ্রাফ টেস্টে সন্দীপ ঘোষ কি বলবেন। পলিগ্রাফ টেস্টের মাধ্যমে সেই সত্যতা যেরকম যাচাই করার একটা বিষয় থাকছে সিবিআই আধিকারিকদের কাছে, তার পাশাপাশি ইতিমধ্যেই তুমি জানো যে সঞ্জয় রায়কেও কিন্তু একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই হেফাজতে, এবং সেখানে নতুন করে আর জিজ্ঞাসাবাদের জায়গা নেই। সেক্ষেত্রে পলিগ্রাফ টেস্টটি কিন্তু, এবং নতুন করে এই কারণেই জিজ্ঞাসাবাদের জায়গা নেই, সিবিআই আধিকারিকদের কাছে যে তথ্য বা যে বয়ান সঞ্জয় রায়ও জানিয়েছেন, তাতে কিন্তু বিস্তর অসঙ্গতি রয়েছে। সেই অসঙ্গতিগুলো পূরণ করার লক্ষ্যে বা সেই অসঙ্গতি
অনুমতিগুলো সত্যি তার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটা খুঁজে বার করার ক্ষেত্রে লাই ডিটেক্টর বা পলিগ্রাফ টেস্ট জরুরি, এবং সেক্ষেত্রে গতকাল সেই অনুমতি মিলেছে। শিয়ালদহ আদালতের এসিজিএম সেই অনুমতি নিয়েছেন এবং সঞ্জয় রায় নিজেও নিজের লাই ডিটেক্টর বা পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছেন। সেই ডিটেকশন টেস্ট, সেই পলিগ্রাফ টেস্ট খুব তাড়াতাড়ি করতে চান সিবিআই আধিকারিকেরা তদন্তের স্বার্থে। তার কারণ যে সত্যতা যে ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে তা হলো শুধুমাত্র এই 9 আগস্ট যেদিন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতা তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনা হয়েছে, সেই দিন রাতে শুধুমাত্র কি সঞ্জয় রায় উপস্থিত ছিলেন? ইতিমধ্যে সিসিটিভির যে ফুটেজে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স রয়েছে তার ভিত্তিতে যে তথ্য প্রমাণ সিবিআই এর হাতে এসেছে তাতে সঞ্জয় রায়ের উপস্থিতির প্রমাণ মিলেছে। সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তির নাম এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে উঠে আসেনি, কিন্তু ডিজিটাল যে তথ্য ইতিমধ্যেই সংগ্রহ হয়েছে তাতে সিসিটিভির ফুটেজ রয়েছে বা অন্যান্য যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সিবিআই এর হাতে এসেছে তাতে কিন্তু অন্যান্য কেউ কারোর উপস্থিতি রয়েছে কিনা সেটা জানা এই মুহূর্তে সিবিআই আধিকারিকদের কাছে কিন্তু সবচেয়ে মূল ফোকাসের জায়গা। সেক্ষেত্রে এই লাই ডিটেক্টর বা পলিগ্রাফ টেস্টের মাধ্যমে তার কাছ থেকে সেই সত্যতা জানার চেষ্টা করা হবে, এটা কিন্তু সিবিআই এর নির্দিষ্ট চিন্তাভাবনা রয়েছে বা সেই দিকে নজর রয়েছে। ফলে 2-1 দিনের মধ্যেই সেটা হবে। পাশাপাশি সন্দীপ ঘোষকে তাকেও যেরকম জিজ্ঞাসাবাদ হচ্ছে দীর্ঘ প্রায় 100 ঘন্টা বলা চলে, আজকে 9 দিন তাকে সিজিও কমপ্লেক্সে টানা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকেরা। সেক্ষেত্রে কেন জিজ্ঞাসাবাদ করছেন? সন্দীপ ঘোষের ভূমিকা কি ছিল যখন গতকালও কিন্তু সেখানের আউটপোস্টে আরজি কর মেডিকেল কলেজে হাসপাতালের আউটপোস্টে 9 তারিখ রাতে যে সমস্ত ডিউটিরত পুলিশ কর্মীরা ছিলেন তারা যখন সকালবেলায় যখন এই তাদের দেহ দেখতে পায় সেমিনার রুমে, তখন কিন্তু আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের শীর্ষ কর্তাদের জানানো হয়েছিল। সেক্ষেত্রে কাদের সঙ্গে তারা কথা বলেছিলেন, তাদের মোবাইল ফোনের যে কল রেকর্ড সেই কল রেকর্ডও কিন্তু ইতিমধ্যেই হাতে এসেছে সিবিআই আধিকারিকদের। তদন্তের ক্ষেত্রে সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে তৎপরতা কতটা ছিল, এই ধরনের এত বড় একটা ঘটনা ঘটলো এবং সেখানে যেখানে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের যারা কর্মকর্তা রয়েছেন যারা আধিকারিক রয়েছেন তাদের কাছে খবরটা পৌঁছানোর পর তাদের রিয়াকশন কি, তারা কতটা রিয়াক্ট করলেন এই গোটা বিষয়টি, এবং সেখানে সন্দীপ ঘোষের ভূমিকা কি ছিল, এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে সিবিআই আধিকারিকদের কাছে। তার কারণ ইতিমধ্যেই সিবিআই যে তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে তারা দেখেছে যে 2022-23 সেখানেও কিন্তু এই তৎকালীন যে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে দুর্নীতির যে অভিযোগ সেই অভিযোগও কিন্তু সিবিআই এর হাতে এসেছে। ফলে এই সামগ্রিক বিষয়গুলোর মধ্যে কোথায় কি যোগসূত্র রয়েছে এবং সন্দীপ ঘোষের ভূমিকা কি ছিল সেটা নিয়ে যেরকম প্রশ্ন উঠছে সেই সম্পর্কে একটা নিশ্চিত সিদ্ধান্তে আসতে গেলে তাকে যেরকম জিজ্ঞাসাবাদ প্রয়োজন, তার বয়ান ইতিমধ্যেই যেরকম নথিভুক্ত হচ্ছে সেটা রেকর্ড করা হচ্ছে, তার পাশাপাশি লাই ডিটেক্টর বা পলিগ্রাফ টেস্টে তিনি কি বলেন সেই জবানবন্দিও কিন্তু রেকর্ড করবে সিবিআই আধিকারিকরা। ফলে সেই বয়ানের সঙ্গে তার এই জিজ্ঞাসাবাদ চলাকালীন যে বয়ান সেই বয়ান কিন্তু মিলিয়ে দেখা হবে এবং সেই সঙ্গে সঞ্জয় রায়ের যে বয়ান সেটাও কিন্তু মিলিয়ে দেখা হবে। এর সঙ্গে পাশাপাশি কিন্তু ওই দিন রাতে ঘটনার দিন 9 আগস্টের রাতে নির্যাতিতা তরুণীর চিকিৎসক যার সঙ্গে যার ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে তার সঙ্গে তার যে অন্যান্য যে আরো 4 জন যে চিকিৎসক ছিলেন পড়ুয়া ছিলেন তাদেরকেও কিন্তু পলিগ্রাফ টেস্টের অনুমতি ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। ফলে এই প্রত্যেকের বয়ান নথিভুক্ত করা হয়েছে এবং সেই সঙ্গে পলিগ্রাফ টেস্টের মাধ্যমে সেই বয়ানের সত্যতা কতটা রয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই করা হবে, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে জানা যাচ্ছে। তবে গোটা বিষয়টার কেন্দ্রবিন্দুতে রয়েছে শুধুমাত্র কি সঞ্জয় রায় না দ্বিতীয় কোনো আরো ব্যক্তির উপস্থিতি রয়েছে, এটাই কিন্তু এই মুহূর্তে জানার চেষ্টা চলছে সিবিআই আধিকারিকদের কাছে। এবং আগামী 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের যে পরবর্তী শুনানি রয়েছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে, তার আগে এই তথ্য প্রমাণ জোগাড় করা কিন্তু সিবিআই এর কাছে যথেষ্ট চ্যালেঞ্জ। একদমই সত্য সুন্দর, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে এর পরবর্তীতে তদন্তের গতি প্রকৃতি ঠিক কোন দিকে যায় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। আজ ফের সিজিওতে সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আমরা দেখেছি টানা 9 দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে এবং আজ ফের কিন্তু সিজিও কমপ্লেক্সে ইতিমধ্যেই পৌঁছেছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার বিরুদ্ধে একাধিক যে অভিযোগ সামনে এসেছে, ঘটনার দিন তিনি কি করছিলেন, তার পরবর্তীতে আন্দোলনকারী যে চিকিৎসকরা তারা কিন্তু সন্দীপ ঘোষ অর্থাৎ আরজি করের যিনি প্রাক্তন অধ্যক্ষ তার ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন সামনে এনেছেন এবং
সেই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 9 দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। আপনার বক্তব্যে কি সন্তুষ্ট নয় সিবিআই? কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, আমরা দেখছি যে গত প্রায় 9 দিন ধরে কিন্তু টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপ ঘোষকে, ঘন্টার পর ঘন্টা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপকে। সেক্ষেত্রে আজকে ঠিক কোন কোন বিষয়ে জেরা করা হতে পারে তাকে, এবং তার পাশাপাশি পলিগ্রাফ টেস্ট সেটাই বা কখন হবে, এখনো পর্যন্ত কি খবর জানা যাচ্ছে? তোমাকে জানিয়ে রাখি, পরপর কিন্তু 9 দিন আজকে নিয়ে কিন্তু হাজিরা দিলেন এই সন্দীপ ঘোষ। সকাল 9:30 নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে ঢোকেন। এরপরেই কিন্তু যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা কিন্তু এখনো শুরু করা হয়েছে। এর পাশাপাশি দিল্লি থেকে যে স্পেশাল টিম সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে ইতিমধ্যেই ঢুকে পড়েছে। আজকে সঞ্জয়কে পলিগ্রাফ টেস্ট হবে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সন্দীপ ঘোষকে কিন্তু পলিগ্রাফ টেস্ট হবে বলেই কিন্তু ইতিমধ্যে জানা যাচ্ছে। সন্দীপ ঘোষের পাশাপাশি কিন্তু আরো 5 জনের পলিগ্রাফ টেস্ট হবে। 4 জন পড়ুয়া ও একজন সিভিক ভলেন্টিয়ারকেও কিন্তু এই পলিগ্রাফ টেস্ট হবে সিবিআই দপ্তরে সল্টলেক সিজিও কমপ্লেক্সে। একদমই ধন্যবাদ তোমায় শাকিল। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। নবান্ন অভিযানে কড়া নিরাপত্তা, 2000-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ। হাওড়া পুলিশ কমিশনারের অধীনে থাকবে এই ফোর্স। 26শে অগস্টের মধ্যে হাওড়া পৌঁছবে এই ফোর্স। নবান্ন অভিযানে এবার করা হলো নিরাপত্তা। আপনারা জানেন যে 27শে অগস্ট, আগামী 27শে অগস্ট নবান্ন অভিযানের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে, এবং সেই অভিযানের প্রেক্ষিতেই কিন্তু এবার নবান্ন অভিযানে কড়া নিরাপত্তা, 2000-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে। হাওড়া পুলিশ কমিশনারের অধীনে থাকবে এই ফোর্স। 26শে অগস্টের মধ্যে হাওড়া পৌঁছবে এই ফোর্স। আমরা জানি যে আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে যে প্রতিবাদ কর্মসূচি চলছে, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তারা কিন্তু নবান্ন অভিযানের ডাক দিয়েছে 27শে অগস্ট, এবং তার আগে রীতিমতো করা হলো আরো নিরাপত্তা ব্যবস্থা। 2000-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে। হাওড়া পুলিশ কমিশনারের অধীনে থাকবে এই ফোর্স। আগামী 26শে অগস্টের মধ্যে হাওড়া পৌঁছবে এই ফোর্স। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, এই প্রসঙ্গে রাজ্য পুলিশের পক্ষ থেকে ঠিক কি সিদ্ধান্ত, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, 2000-এর উপর পুলিশ কর্মী নামানো হচ্ছে সেদিনকে, এবং সেটা পুরোটাই থাকবে হলো হাওড়া কমিশনারেটের আন্ডারে। এবং আশেপাশে যেখান থেকে দুটো জায়গা থেকে মিছিল শুরু হচ্ছে, একটা তো কলকাতার পোর্শন রয়েছে যেখান থেকে কলেজ স্ট্রিট থেকে, আর একটা রয়েছে সাঁতরাগাছি। এই সাঁতরাগাছি থেকে যে মিছিল আসবে পুরো সেইখানেই কিন্তু 2000 পুলিশ কর্মী রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে। সব রকম করা ব্যবস্থা করা হচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে, যেন কোনো রকম কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে, এবং কড়া নজরদারির মধ্যেই রাখা হবে পুরো বিষয়টাকে। একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। আরো 12 নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আক্রান্ত অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। অভিনেত্রীর গাড়ির কাঁচ ভাঙে অভিযুক্ত এক যুবক। ঘটনার লাইভ ফুটেজের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। मैं रेगुलर आता सर यहाँ पे, मुझे आपका गाड़ी कुछ नहीं हुआ, একটু সরো, मेरा पैर पे लगा, मेरे को गाड़ी আমি বেরোবার স্যার, আমি বেরোবো স্যার, আমাকে একটু উদ্ধার করুন এখান থেকে। मेरा गाड़ी चले जाए उसको कोई मैटर नहीं करता। এই হচ্ছে সেই लेके नहीं रुका। আজকে তো মাসুমটা এত রাগের একটা মহিলাকে একটা মহিলা लीगल तरीका होता है। ফটো তো তুলেছি ওনার। হ্যাঁ ফটো আমি তো হ্যাঁ আমি লাইভে দিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা ঠিক আছে আমি না ডান ওকে। আমি অ্যাকচুয়ালি এই লোকটাকে এক্সপোজ আমার মনে হচ্ছে করা দরকার। ঠিক আছে দাঁড়া, আমি এটাকে অফ করি। এই বাইকটা নাকি লেগেছে, আপনার একটু খুশি হয়ে একটা হুইলার। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, একেবারে আক্রান্ত
অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় অভিনেত্রীর গাড়ির কাচের কি অবস্থা সেটাও দেখলেন আপনারা। একেবারে ভাঙা অবস্থায় রয়েছে তার গাড়ির যে কাচটি এবং অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার লাইভ ফুটেজের স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। আপনাদের জানিয়ে রাখি, আক্রান্ত অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় দেখতে পাচ্ছেন তার সেই গাড়ির ভাঙা কাচের যে ছবি, সেই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা টিভির পর্দায়। এবং ঠিক এই ঘটনার লাইভ ফুটেজের স্ক্রিনশট নিয়ে তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। বর্ধমানের নান্দুরে আদিবাসী তরুণী খুনের ঘটনায় অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত। ঘটনার 9 দিন পর অভিযুক্ত অজয় টুডুকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। 14ই আগস্ট মেয়েদের রাত দখল কর্মসূচির রাতেই পূর্ব বর্ধমানের নান্দুন গ্রামের ঝাপানতলায় তরুণীর বাড়ির অদূরেই গলা কেটে খুন করা হয়েছিল ওই তরুণীকে। এরপর আদিবাসী সংগঠন সহ বিভিন্ন মহল থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছিল জেলা থেকে রাজ্য। অভিযুক্তের খুঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। অবশেষে সেই ঘটনায় গ্রেপ্তার করা হলো অভিযুক্তকে। এবং যেমনটা জানা যাচ্ছে যে প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে এই ঘটনার কথা স্বীকার করেছেন সেই অভিযুক্ত। গত 14ই আগস্ট যে ঘটনা, তার সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু মেয়েদের রাত দখল যে কর্মসূচির রাতেই পূর্ব বর্ধমানের নান্দুর গ্রামের ঝাপানতলায় তরুণীর বাড়ির অদূরেই গলা কেটে তাকে খুন করা হয়েছিল। এরপরই আদিবাসী সংগঠন সহ বিভিন্ন মহল থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছিল জেলা থেকে রাজ্য। অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশিও চালানো হয়েছিল। অবশেষে ঘটনার 9 দিন পর সেই ঘটনায় গ্রেপ্তার করা হলো অভিযুক্তকে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি আমজাদ আলী শেখ। আমজাদ, কি জানা যাচ্ছে এই যে অভিযুক্তকে তাকে ঠিক কোথা থেকে গ্রেপ্তার করলো পুলিশ, এবং জিজ্ঞাসাবাদে কি অভিযুক্ত তার দোষ স্বীকার করেছে? ঠিক কি কারণে এই খুন? একেবারে সোনালী, তোমায় জানিয়ে রাখি যে আজকে বর্ধমান পুলিশ সুপার তিনি প্রেস মিট করেছেন এবং গতকাল 7:30 নাগাদ যিনি খুন করেছিলেন তাকে গ্রেপ্তার করেছে। সে গ্রেপ্তার হয়েছে পশ্চিম মেদিনীপুরের দেবরা থেকে। যেটা জানা যাচ্ছে যে খুনের ঘটনায় যে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল যে মহিলার দেহ, তাতে করে জানা যাচ্ছে যে দুই প্রেমিক দীর্ঘদিন ধরে প্রেমের সঙ্গে যুক্ত ছিল, আবদ্ধ ছিলেন এবং কার্যত তাদের সঙ্গে ব্রেকআপ হওয়ার কারণেই এরকম একটা ঘটনা ঘটেছে, সেটাই আমাদের এসপি স্যার জানিয়েছে। এবং রীতিমতো বর্ধমান পুলিশ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর পুলিশ তারা যৌথভাবে একটা টিম তৈরি করে। সেই তৈরি করার পরেই তাকে গ্রেপ্তার করা হয় গতকাল রাত্রিবেলায় এবং আজকে পেশ করা হয় বর্ধমান আদালতে। তবে বর্ধমান পুলিশ সুপার জানিয়েছেন যে তাদেরকে কাস্টাডিতে নেওয়া হবে 10 দিনের জন্য। তবে আদালত কি রায় দেয় সেই দিকে তাকিয়ে রয়েছেন তারা। তবে কি রয়েছে এর মধ্যে সঙ্গে জড়িত, এর সঙ্গে কে কে রয়েছে, কেন এরকম ঘটনা ঘটালো, সেই নিয়ে কিন্তু পুরো বিষয়টি জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত 10 দিন যেহেতু কাস্টাডি নেবেন, কাস্টাডি পরেই জানা যাবে, এমনটা জানিয়েছে সোনালী। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি আমজাদ আলী শেখ। যেটা আমরা আগে বলেছিলাম, এটা পার্সোনাল ম্যাটার ছিল। মেয়েটির ওই ছেলেটির সঙ্গে রিলেশন ছিল, এদের কিছু ডিফারেন্স ছিল, রিলেশনের মধ্যে কিছু ডিফারেন্স হয়ে গেছিল। সেজন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিল, তখন ওদের আবার কোনো একটা এটা দেখা করছিল, নিজের ছেলে দেখা করতে গেল যখন, তখন এদের নিজেদের মধ্যে একটু কিছু অল্টারকেশন হয়, কিছু ভার্বাল অল্টারকেশন হয়। তখন ছেলেটা রেগে মেয়েটিকে মার্ডার করে দেয়। ওখানে আমরা এখন কাস্টাডি নেব। কাস্টাডি নিয়ে আসার পরে আমরা জানতে পারবো কি আগে কোনোদিন এখানে এসেছিল কি না, তো বা কেউ ওকে গাইড করেছে, একাই ছিল। আর এবার নজর রাখবো হাওড়ার দিকে। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ। অভিযুক্ত প্রেমিকের বাড়ি ও দোকান ভাঙচুর। হাওড়ার বাঁকড়ার মুন্সিডাঙ্গার এই ঘটনা, এবং ইতিমধ্যে এই ঘটনায় আটক করা হয়েছে স্ত্রীকে। আপনাদের জানিয়ে রাখি, হাওড়ার দিকে নজর রেখেছি আমরা। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ সামনে এসেছে এবং অভিযুক্ত প্রেমিকের বাড়ি ও দোকান ভাঙচুর। হাওড়ার বাঁকড়ার মুন্সিডাঙ্গার এই ঘটনা। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে এই খুনের ঘটনা?
দেখো, দীর্ঘদিন বিবাহ বর্জিত সম্পর্ক একটা জড়িয়ে পড়েছিল স্ত্রী, এবং যেটা জানাজানি হলো এই যে ঘটনার পর থেকেই যে আশেপাশের মানুষজন যখন এই ঘটনা শুনতে পায় তখন উত্তেজিত হয়ে পড়ে, এবং ওষুধ দোকান ভাঙচুর করা এবং বাড়িও ভাঙচুর করা, প্রেমিকের বাড়িও ভাঙচুর করা হয় এবং স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ এবং গ্রেপ্তারও করা হয়েছে স্ত্রীকে। তবে যেটা জানা যাচ্ছে একেবারে ভুল ওষুধ, অর্থাৎ ওষুধ দোকান ছিল, এই ওষুধের দোকানে যখন ওষুধ আনতে যেত নাসিম সর্দার, তখন তাকে ভুল ওষুধ দিয়ে দেওয়া হতো এবং তার বিষক্রিয়া এবং ভুল ওষুধের জন্য মৃত্যু ঘটেছে এবং পুলিশকে অভিযোগ জানানো হয়েছে এবং বাগড়া ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যা ব্যাপক ভাঙচুর হয় দোকান এবং বাড়িতে র্যাপ নামানোর ঘটনা, উত্তেজনা এখনো রয়েছে। তবে একবার বিবাহ বর্ধিত সম্পর্ক জড়িয়ে পড়েছিল স্ত্রী এবং এই প্রেমিককে সঙ্গে নিয়ে একদম চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে বলে জানা যাচ্ছে। তবে এখন এলাকা উত্তেজনা রয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। আরজি কর দুর্নীতি তদন্তে নথি হস্তান্তর, সিবিআই কে নথি হস্তান্তর রাজ্যের গঠিত সিটের। সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের হাতে এই নথি হস্তান্তর করলো আজ কলকাতা রাজ্য পুলিশের সিট। আপনাদের জানিয়ে রাখি, শুক্রবারই এই যে নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এবং তার পরবর্তীতে এবার সিবিআই কে নথি হস্তান্তর করলো রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানা যাচ্ছে আজ ঠিক কখন এই নথিপত্র তারা হস্তান্তর করলো, এর পরবর্তীতে সিবিআই বা কিভাবে এই তদন্ত এগিয়ে নিয়ে যাবে, এখনো পর্যন্ত কি খবর রয়েছে? মেডিকেল কলেজ হাসপাতালের ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তে সিবিআই এর হাতে এসেছে। তার পাশাপাশি এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দুর্নীতির বিষয়ক যে তদন্তভার ইতিমধ্যে সিট গঠন করা হয়েছিল এবং সেই সিটের তথ্য প্রমাণ কিন্তু আজকে সকাল 10টার মধ্যে সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের এবং সেই মোতাবেক বলা যেতে পারে আজকে কিন্তু সকালের এই নির্দিষ্ট সময়ের মধ্যেই সিবিআই এর কাছে সেই তথ্য প্রমাণ, সিটের যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ নিজাম প্যালেসে সিবিআই এর যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ রয়েছে সেই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাছে তুলে দেওয়া হয়েছে। এখন থেকে এই দুর্নীতি বিষয়ক, অর্থাৎ এই সন্দীপ ঘোষ এবং আরজি করের তিনি অধ্যক্ষ থাকাকালীন যে ধরনের দুর্নীতির অভিযোগ এসেছে সেই দুর্নীতি বিষয়ক যে তদন্ত, সেই তদন্তও কিন্তু হাইকোর্টের নির্দেশ মোতাবেক সিবিআই এর হাতে দেওয়া হয়েছে। ফলে সেই সমস্ত তথ্য প্রমাণ, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং ইতিমধ্যে এই সিটের সদস্যরা যা সংগ্রহ করেছে সেটা আজকে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাছে তুলে দেওয়া হয়েছে তাদের তদন্তের স্বার্থে। একদমই সত্যসুন্দর। এবার এই মুহূর্তে সামনে এসেছে একটা বড় খবর, অবশ্যই আমরা নজর রাখবো সেদিকে। আপাতত তুমি সঙ্গে থাকো সত্যসুন্দর। সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট শুরু, দিল্লি থেকে এসেছে সিবিআই এর বিশেষ দল। আমরা দেখেছি 9 দিন দফায় দফায় কিন্তু সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এবং এই মুহূর্তের যে বিগ ব্রেকিং নিউজ আপনাদের সামনে রাখবো, সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই এবং দিল্লি থেকে এসেছে সিবিআই এর বিশেষ দল। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে টানা 9 দিন ধরে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবং এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছি আমরা, সন্দীপ ঘোষের যে পলিগ্রাফ টেস্ট, সেই পলিগ্রাফ টেস্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই এবং দিল্লি থেকে যে বিশেষ আধিকারিকরা তারা কিন্তু এসেছেন আজকে 9 দিন ধরে টানা জিজ্ঞাসাবাদের পর পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে আজ সন্দীপ ঘোষকে এবং ইতিমধ্যেই সেই পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে। দিল্লি থেকে এসেছে সিবিআই এর বিশেষ দল, তারা এই পলিগ্রাফ টেস্ট করবে। আমরা দেখেছি 9 দিন ধরে জিজ্ঞাসাবাদের পরই কিন্তু এই পলিগ্রাফ টেস্টের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে এবং আজ তার যে বিভিন্ন কথা, যে বিভিন্ন তথ্য, তা বয়ান মিলিয়ে দেখা হবে। আমরা এই বিষয়ে কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানা যাচ্ছে?
জিও কমপ্লেক্সে সিবিআই এর দপ্তরে পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। যে ফোকাস পয়েন্টে ছিল, অর্থাৎ যে পলিগ্রাফ টেস্টের প্রয়োজনীয়তার কথা আগেই উল্লেখ করা হয়েছিল এবং সেই সূত্রেই কিন্তু আদালতের সম্মতি মিলেছিল এবং সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে। সেটা একটা দীর্ঘ সময়ের বিষয় এবং ইতিমধ্যেই দিল্লি থেকে সিবিআই এর যে বিশেষ দল তারা ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে এসেছেন এবং সেখানে যে পলিগ্রাফ টেস্ট সেই পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে। অর্থাৎ এর আগে গত 8 দিন ধরে দফায় দফায় যে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেই জিজ্ঞাসাবাদে তার যে বয়ান ইতিমধ্যেই নথিভুক্ত করেছে সিবিআই আধিকারিকেরা। তদন্তের ক্ষেত্রে কিন্তু সেই বয়ানের সঙ্গে এই আজ যে পলিগ্রাফ টেস্ট হচ্ছে সেই পলিগ্রাফ টেস্ট চলাকালীন সন্দীপ ঘোষ তার জবানবন্দি কি দেন সেটাও কিন্তু রেকর্ড বা নথিভুক্ত করবে সিবিআই এর তদন্তকারী আধিকারিকেরা। ফলে সেই তার আগের গত 8 দিনের বিভিন্ন সময় তাকে জিজ্ঞাসাবাদে আরজি করের মেডিকেল কলেজ হাসপাতালে সেই দিনের গত 9 তারিখ রাতে নির্যাতিতা তরুণীর এই ধর্ষণ এবং খুনের ঘটনার পরে তার কি ভূমিকা সেই নিয়ে যেরকম তাকে একাধিকবার প্রশ্ন করা হয়েছিল, তার উত্তরে তিনি যেরকম তার সপক্ষে বিভিন্ন যুক্তি দিয়েছিলেন, সেই যুক্তিগুলোর ক্ষেত্রে এই পলিগ্রাফ টেস্টের সত্যতা, সেই যুক্তির সত্যতা খোঁজা কিন্তু এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমেই করা হবে এবং এই পলিগ্রাফ টেস্ট একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, অর্থাৎ নির্দিষ্ট 3-4 ঘন্টা সময় পর্যন্ত তাকে সেই অবস্থায় রেখে তার কাছ থেকে কিন্তু সত্যিটা জানার চেষ্টা করা হবে এবং সেই প্রক্রিয়ায় কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে সিজিও কমপ্লেক্সে। যারা সিবিআই এর তদন্তকারী আধিকারিক রয়েছেন, যারা অফিসিয়াল রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই সেটা শুরু করেছেন এবং সেখানেই তার প্রকৃত সত্যটা কি সন্দীপ ঘোষ। একদম, এবং এরই পাশাপাশি আরো একটি বিষয় তোমাকে জিজ্ঞেস করবো সত্য সুন্দর, যে আমরা জানি যে সঞ্জয় রায় তারও কিন্তু পলিগ্রাফ টেস্টের কথা রয়েছে আজ। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি সঞ্জয় রায় এবং অন্যান্য যে 4 চিকিৎসক রয়েছেন তাদেরও কি পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে? সেগুলো সেই সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। সেগুলো তাদের পলিগ্রাফ টেস্ট এখনো শুরু হয়নি, কিন্তু সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে। সঞ্জয় রায়ের এক্ষেত্রে যেহেতু তিনি এই মুহূর্তে 14 দিনের প্রেসিডেন্সি সংশোধনাগারে জেল হেফাজতে রয়েছেন, সেক্ষেত্রে জেল কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে তবেই কিন্তু তার পলিগ্রাফ টেস্ট করা যাবে। সেটা জেল হাসপাতাল হোক বা অন্যত্র যেখানে হোক, সেক্ষেত্রে জেলের অনুমতিটা প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে যেহেতু সন্দীপ ঘোষের এই পলিগ্রাফ টেস্টের অনুমতি আগেই মিলেছিল, সেই কারণেই কিন্তু সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট থেকে তার কাছ থেকে সত্যতা কি রয়েছে, তার যে বয়ানের যে ভিত্তি, সেই ভিত্তি কতটা, তার যুক্তিগুলো কতটা সত্যি, সেটাই কিন্তু এই পলিগ্রাফ টেস্টে তার যে জবানবন্দি সেইখান থেকেই কিন্তু উঠে আসবে বলে মনে করছেন সিবিআই এর আধিকারিকেরা। একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি। তার পাশাপাশি দিল্লি থেকে এসেছে সিবিআই এর বিশেষ দল। এই যে পলিগ্রাফ টেস্ট তা ইতিমধ্যেই শুরু হয়েছে। পাশাপাশি আরজি করের ঘটনায় বিচারের দাবিতে অনড় রয়েছেন এখনো আন্দোলনকারী চিকিৎসকরা। চলছে কর্মবিরতি এবং আজ বিকেল 3টায় একটি গণকনভেনশন হওয়ার কথাও রয়েছে। আরজি করে জারি চিকিৎসকদের কর্মবিরতি। আমরা দেখেছি যে আরজি করের যে ঘটনা, এক মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের যে ঘটনা, তার প্রতিবাদে কিন্তু এই যে আন্দোলনকারী চিকিৎসকরা তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এবং ঘটনার 15 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তদন্তের কোনো সুরাহা হয়নি এবং সেই কারণেই তাদের এই কর্মবিরতি কিন্তু এখনো চলছে। আমরা দেখেছি মাঝে রাজ্যের কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে শীর্ষ আদালত পর্যন্ত তারাও কিন্তু আরজি করের যারা আন্দোলনরত চিকিৎসক রয়েছেন তাদের কর্মবিরতি তোলার কথা বলেছিলেন এবং শীর্ষ আদালতের প্রধান বিচারপতি তিনিও অনুরোধ করেছিলেন আন্দোলনকারী চিকিৎসকদের যে তারা যেন কর্মবিরতি তুলে নেন এবং কাজে ফিরে আসেন। যদিও তারপরেও কিন্তু নিজেদের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। আরজি করের ঘটনায় বিচারের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। এখনো পর্যন্ত কেন ঘটনার সুরাহা হলো না সেই অভিযোগেই কিন্তু সরব হয়েছেন চিকিৎসকরা। চলছে কর্মবিরতি এবং আজ বিকেল 3টায় গণকনভেনশন হওয়ার কথাও রয়েছে। আরজি করের প্রশাসনিক দুর্নীতির তদন্তে সিবিআই। রাজ্য গঠিত সিটের তদন্ত বাতিল, নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। শনিবার সকাল 10টার মধ্যে আজই সিবিআইকে তদন্ত সংক্রান্ত সমস্ত নথি হস্তান্তর করেছে সিট।
এমনটাই নির্দেশের প্রেক্ষিতে কিন্তু আজ সিট তাদের হাতে সমস্ত নথি হস্তান্তর করেছে। আরজি করে প্রশাসনিক দুর্নীতির তদন্তে সিবিআই। রাজ্য গঠিত সিট তদন্ত বাতিল করে নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজের। 2020 থেকে 2023 সালের মধ্যবর্তী সময়ে ওই হাসপাতালে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ এনেছিলেন তৎকালীন ডেপুটি সুপার আখতার আলী। রাজ্যের অ্যান্টি করাপশন শাখার ডিআইজিকে 2023 সালের 13 জুলাই সে বিষয়ে অভিযোগও জানান তিনি, যদিও তাতে সেরকম কোনো লাভ হয়নি বলে জানান আখতার আলী। আরজি করে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ফের একই বিষয়ে টালা থানায় অভিযোগ জমা দেন। হাইকোর্টে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও জানান তিনি। আরজি করে আর্থিক দুর্নীতি তদন্তে এক আইপিএস পদমর্যাদার অফিসারকে নিয়ে সিট গঠন করা হয়। 2021 থেকে এ পর্যন্ত আরজি করের সমস্ত দুর্নীতি তদন্ত করবে ওই সিট। কেন্দ্রের আইনজীবী জানান, সিবিআইকে ওই তদন্তের দায়িত্ব দেওয়া হলে তারা তদন্তের জন্য প্রস্তুত। আরজি করে 9 আগস্ট ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ জারি হয়েছে। দ্রুত এবং সামঞ্জস্যপূর্ণ তদন্তের স্বার্থে সিবিআইকেই তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে অভিমত আদালতের। শনিবার সকাল 10টার মধ্যে সিটকে তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি, সিসিটিভি ফুটেজ ও সাক্ষীদের বয়ান সিবিআইকে হস্তান্তর করতে হবে। এই মামলায় অংশ নেন আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বিচারপতি ভরদ্বাজের নির্দেশে শুক্রবারই বিচারপতি হরিশ টেন্ডনের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেন সন্দীপ, কিন্তু ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আবেদন জানানোর নির্দেশ দেয়। কলকাতা টিভি। আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর। ফের জামুরিয়ার ইসিএল এর কেন্দা এলাকায় ধসের মুখ থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে ইসিএল এর সুরক্ষা কর্মীরা ইতিমধ্যেই পৌঁছেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, ফের জামুরিয়ার ইসিএল এর কেন্দা এলাকায় ধসের মুখ থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে ইতিমধ্যেই ইসিএল এর যে সুরক্ষা কর্মীরা রয়েছেন তারা পৌঁছেছেন। আমরা দেখছি গত কয়েক মাস ধরেই কিন্তু এই যে ঘটনা তা সামনে আসছে এবং এবার ফের জামুরিয়ার ইসিএল এর কেন্দা এলাকায় ধসের মুখ থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। আবারও সেই কেন্দাই আজ ভোরে পরিত্যক্ত খনি লাগোয়া একটি খেলার মাঠে এই ধস নামে বলে জানা যাচ্ছে এবং যা দেখে তীব্র আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই ঘটনাস্থলে ইসিএল এর সুরক্ষা কর্মীরা এসে পৌঁছেছেন। আপনাদের জানিয়ে রাখি, গত কয়েক মাস ধরেই কেন্দায় ইসিএল এর পরিত্যক্ত খনির একাংশ থেকে গ্যাস ও আগুন বেরোচ্ছে এবং এবার আবারও কিন্তু কেন্দায় ধসের মুখ থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি উৎপল পাতর। উৎপল, কি জানা যাচ্ছে? বারংবার এই একই ঘটনা ঘটছে এবং তার পাশাপাশি স্থানীয়রা তারা ঠিক কি বলছেন? যে গত রাতে যে জামুরিয়ার যে কেন্দ্রা এরিয়ার যে ধাওড়াপাড়া, সেই ধাওড়াপাড়ায় বিশাল ধস হয়েছে, তার ফলে ধোঁয়া নির্গত হচ্ছে এবং 30 মিটার দূরে রয়েছে প্রায় 70-80 জনের একজন বসতি। সেই বসতিরা মানে রাতের থেকে এখনো পর্যন্ত তারা যে আতঙ্কে বাইরে বেরিয়ে গেছে, কারণ যে তারা যে কোনো সময় একটা বড় বিপদ ঘটতে পারে। তারা ইসিএলকে এই পুনর্বাসনের জন্য বারবার জানানো হলেও ইসিএল এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি বলে তারা দাবি করেন। তাই তারা ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে তারা ঘরের বাইরে রয়েছে, এখনো পর্যন্ত এই বৃষ্টির মধ্যে তারা বাইরে রয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি উৎপল পাতর। আর এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে। স্বাস্থ্য দপ্তরে এবার রিপোর্ট জমা 28টি মেডিকেল কলেজের, তাদের রিপোর্ট জমা। আমরা দেখেছি, যেমনটা জানতে পারছি যে এই যে সিসিটিভি সংক্রান্ত বিভিন্ন যে বিষয়, সিসিটিভি, রেস্টরুম, গার্ড নিয়ে রিপোর্ট নবান্নে রিপোর্ট পাঠালো স্বাস্থ্য দপ্তর। আর আরজি কর কাণ্ডের পরবর্তীতেই দেখা যাচ্ছে যে সিদ্ধান্ত। আমরা কথা বলবো, বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। দীপ্তিমান, কি জানা যাচ্ছে এই বিষয়? দেখো, ইতিমধ্যেই কিন্তু আরজি কর ঘটনার জেরে কিন্তু বেশ রিপোর্ট চাওয়া হয়েছিল রাজ্যের যতগুলো মেডিকেল কলেজ রয়েছে সেখান থেকে, এবং সেই রিপোর্ট কিন্তু এসে জমা পড়েছে। কতগুলো সিসিটিভি লাগবে, কোথায় কোথায় বাথরুম লাগবে, কোথায় কোথায় রেস্টরুম লাগবে, কিভাবে কি করা যায়,
বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছিল। সব মেডিকেল কলেজ থেকে রিপোর্ট এসেছে, কিন্তু আরজি কর থেকে এখনো পর্যন্ত আসেনি। তার কারণ হচ্ছে আরজি কর এই কদিনের মধ্যে বেশ কয়েকজন প্রিন্সিপাল বদল হয়েছে। সুতরাং এই রিপোর্টও কিন্তু বলা হয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। সুতরাং এই রিপোর্টও চলে আসবে আর কয়েকদিনের মধ্যে। মোট যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু যে কটা মেডিকেল কলেজ রয়েছে প্রায় 28টা মতন, সেখানে কিন্তু 7,000-এর ওপর সিসিটিভি ক্যামেরা লাগবে। এবং এছাড়াও বেশ কয়েকটি জায়গায় কিন্তু রেস্টরুম, সব জায়গায় রেস্টরুম এবং আরো অনেক যে ব্যবস্থাগুলো করার রয়েছে, সেখানে টয়লেট কোথায় করতে হবে, কোথায় কোথায় লেডিস টয়লেট করতে হবে, এই সব কিছুর পুঙ্খানুপুঙ্খ ডেসক্রিপশন কিন্তু এই রিপোর্টে দেওয়া হয়েছে। মূলত প্রথমে যেটা জোর দেওয়া হচ্ছে সেটা হলো 7,000 যে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে তার উপরে, এবং তার পাশাপাশি কিন্তু রেস্টরুম এবং মেয়েদের টয়লেট, এই ওয়াশরুম, এইগুলোরও কিন্তু ব্যবস্থা আগে করা হচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। আমরা দেখতে পাচ্ছি রাজ্য দপ্তরে এবার রিপোর্ট জমা, 28টি মেডিকেল কলেজে তাদের রিপোর্ট জমা। এবার সিসিটিভি থেকে শুরু করে রেস্টরুম, বিভিন্ন বিষয়ে রিপোর্ট জমা করা হয়েছে। রিপোর্ট জমা স্বাস্থ্য দপ্তরে। রিপোর্ট জমা 28টি সরকারি মেডিকেল কলেজে, সিসিটিভি থেকে শুরু করে রেস্টরুম, গার্ড নিয়ে রিপোর্ট জমা। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট জমা সরকারি মেডিকেল কলেজগুলির 28টি সরকারি মেডিকেল কলেজ, তারা এই সংক্রান্ত বিষয়ে রিপোর্ট জমা দিল স্বাস্থ্য দপ্তরে। আর এবার নজর রাখবো আবহাওয়ার দিকে। উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের, আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দার্জিলিংয়ে আগামী 24 ঘন্টা ভারী বৃষ্টির সতর্কতা জারি। উত্তরের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের এবং তার কারণেই দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দার্জিলিংয়ে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরের বাকি জেলায়ও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। 2 বর্ধমান, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি আপডেট রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে? উত্তর বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে তা ধীরে ধীরে উড়িষ্যা উপকূল হয়ে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে, যার জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। সেক্ষেত্রে 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং বাঁকুড়া, এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। তার সঙ্গে সঙ্গে শহর কলকাতা এবং হাওড়া, হুগলি সহ একাধিক জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় কলকাতা শহরের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। এবং এর সঙ্গে সঙ্গে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ যেটি অবস্থান ছিল বাংলাদেশে, তার জেরে উত্তরবঙ্গেও বৃষ্টি জারি এবং উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা এবং 2 দিনাজপুর, এই জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিংয়ে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তার পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবার নজর রাখবো যে খবরের দিকে। বারাসত হাসপাতালে বিক্ষোভ। সুহৃতা পালকে অধ্যক্ষ হিসেবে মানতে নারাজ প্রথম বর্ষের পড়ুয়াদের হোস্টেল খালির নির্দেশ সুহৃতার, এবং এই অভিযোগেই বিক্ষোভ হাসপাতালে। বারাসত হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা এবং চিকিৎসকরা, এবং সেখানেই আমরা যেমনটা জানতে পারছি যে সুহৃতা পালকে অধ্যক্ষ হিসেবে মানতে নারাজ।
কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, ঠিক কি কারণে প্রথম বর্ষের পড়ুয়াদের এই বিক্ষোভ? মূলত আজকে নয়, এটা যখন থেকে উনি এখানে ট্রান্সফার হয়ে এসছেন গত পরশু দিন, তখন থেকে কিন্তু দেখা যাচ্ছে পড়ুয়ার থেকে শুরু করে এলাকাবাসী বা নাগরিক সমাজ একে একে বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের বক্তব্য, যেহেতু তিনি বিভিন্ন কাণ্ডে জড়িত, বেশ কিছু কাণ্ড তারা উল্লেখ করে বলছে, বিশেষ করে রাজ্যিকর যখন নাকি ভাঙচুর হয় সেই সময় কিন্তু দায়িত্বে ছিলেন, সব নিয়ে কিন্তু তার প্রতি এই নাগরিক সমাজ থেকে শুরু করে কিছু সংখ্যক ছাত্রছাত্রী তারাও চাইছে না তিনি এখানে স্থায়ীভাবে অধ্যক্ষ করুক। কিন্তু আজকে তিনি যখন আসবেন, সময়সূচি ছিল 10টায়, তখন থেকে কিন্তু এই বারাসাত মেডিকেল কলেজের মূল গেটের সামনে নাগরিক সমাজ বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি তাকে চলে যেতে হবে, তাকে এখানে স্থায়ীভাবে রাখা যাবে না। তারপর কিন্তু তখনও 1 ঘন্টা, প্রায় 11টা পর্যন্ত তিনি আসেননি, কিন্তু তারপর অন্য রাস্তা দিয়ে তিনি কিন্তু 11টার পর প্রবেশ করেন হাসপাতালে। ওনাকে সামনে রেখে বিক্ষোভ না দেখালো বিক্ষোভকারীরা কিন্তু হাসপাতালের বাইরে পুলিশ তাদেরকে তাড়িয়ে দেয়, অর্থাৎ পুলিশ তাদের হটিয়ে দেয় ওই হাসপাতালের ভিতর থেকে। তারা বাইরে বেরিয়েও কিন্তু বিক্ষোভ দেখায়, তাই এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। তাদের দাবি তাকে রাখা যাবে না এই হাসপাতালে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি ভক্তি দে। আরো আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।